গত ২ বছর ধরে বাংলাদেশের পথে ঘাটে আপনারা দেখবেন জুলাই নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। ১ম প্রশ্নটি হচ্ছে ১৬ই জুলাই অর্থাৎ জুলাইয়ে ১ম শহীদ হচ্ছে ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগের ছাত্র সবুজ আলী। সবুজ আলীকে দিনে দুপুরে দুপুর ১২ টায় পিটিয়ে মারা হলো। তার ভাই নুরুন নবী ১৭ই জুলাই একটি মামলা দায়ের করলেন, হত্যা মামলা। একই দিন আবু সাঈদ আ হত্যা হলো। আপনারা বলবেন যে আবু সাঈদের হত্যার বিচার চাই। আবু সাঈদের পরিবার বিচার পাবে কিন্তু সবুজ আলীর পরিবার বিচার পাবে না। এটা কি একতরফা বিচার ব্যবস্থা না? এরপর মানুষ আবার প্রশ্ন করতে শুরু করেছে যে আপনাদের জুলাই যোদ্ধা যাদেরকে হত্যা করা হয়েছে, আপনারা বললেন শেখ হাসিনার বিচার করবেন। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা হলো। তো শেখ হাসিনার যদি জুলাই হত্যাকাণ্ডের জন্য বিচার হয়, একইভাবে আওয়ামী লীগের ৮৭ জন নেতাকর্মী প্লাস ৪৪ জন পুলিশকে হত্যা করা হয়েছে। সব মিলিয়ে প্রায় ১৩০ এর উপরে। তাহলে এতগুলো মানুষ যে হত্যা করা হলো ১৩১ জন মানুষ, তাদের পরিবার কি বিচার চাইতে পারবে না? বিচার কি তাদের জন্য নাই? যদি আপনি এ ধরনের বিচার করেন, তাহলে মানুষ অবশ্যই বলবে যে এটা একটা একতরফা বিচার। একতরফা বিচার আসলে মানুষ কখনোই মানে না। একটা জিনিস মাথায় রাখবেন, যখন কোনো গোষ্ঠী, কোনো স্বৈরাচারী সরকার আ তারা কোনো কিছু ধামাচাপা দিতে চায়, ষড়যন্ত্র করে, তখন কি করে? স্বৈরাচারী অর্ডিন্যান্স জারি করে। এই স্বৈরাচারী অর্ডিন্যান্সটা হচ্ছে ইন্ডেমনিটি অর্ডিন্যান্স, যেটা ১৯৭৫ সালের সম্ভবত ২৬শে সেপ্টেম্বর যখন আপনার ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে, তখন আ সেনাবাহিনীর যে চিফ অফ আর্মি স্টাফ ছিলেন জিয়াউর রহমান এবং পুতুল একটা সরকার প্রধান ছিলেন আ খন্দকার মোশতাক। তারা দুজনে মিলে একটা আইন করলেন ইনডেমনিটি অর্ডিন্যান্স এবং সেটার মাধ্যমে তারা বললেন যে ১০ বছরের শিশু শেখ রাসেলকে হত্যা করা হয়েছে, এটার বিচার করা যাবে না। তারা আরো বললেন, আরজুমনের গর্ভে যে সন্তানকে হত্যা করা হয়েছে, সেটার বিচার করা যাবে না। তারা আরো বললেন, বাংলাদেশের স্বর্ণপদকপ্রাপ্ত যে জাতীয় অ্যাথলেট ছিলেন শেখ কামালের বউ সুলতানা কামাল, তার হত্যার বিচার করা যাবে না। সুলতানা কামালের অপরাধটা কি? কেন তাকে হত্যা করা হলো? অথবা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের অপরাধটা কি? কেন তাকে হত্যা করা হলো? ১০ বছরের শিশু রাসেল কি এই অপরাধ করেছে? তাকে কেন হত্যা করা হলো? আবার কেনই বা জিয়াউর রহমান, খন্দকার মোশতাক মিলে এমন একটি ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করলেন যে তাদের হত্যা করা যাবে না। তার মানে হচ্ছে এই যে হত্যাকাণ্ড হয়েছে শেখ মুজিব পরিবারের, তার পিছনে খন্দকার মোশতাক এবং জিয়াউর রহমানের ইনভলভমেন্ট ছিল। এইজন্য তারা চায়নি যে শেখ মুজিব হত্যা বিচার হোক। জুলাইয়ের এই ঘটনার পরে আমরা দেখলাম যে ২০২৬ সালে আইসা ইউনূস। তো এখন ইউনূসের যে সরকার ব্যবস্থা, এটাকে তারা যতই সাংবিধানিক সরকার ব্যবস্থা বলার চেষ্টা করুক, এটা অলরেডি বাংলাদেশের সংবিধানে প্রশ্নবিদ্ধ যে ইউনূস একটি অসাংবিধানিক সরকার। তো আমার কথা হচ্ছে, সেই ইউনূস কি করলো? তিনিও ঠিক জিয়ার পথ ধরে একই ইন্ডেমনিটি অর্ডিন্যান্স জারি করলেন। অর্থাৎ আপনি বিচার পাবেন কিন্তু আমি বিচার পাবো না, আমার পরিবার বিচার পাবে না, সবুজ আলীর পরিবার বিচার পাবে না। যে সমস্ত পুলিশদেরকে থানার ভিতরে নির্মমভাবে হত্যা করা হয়েছে তারা বিচার পাবে না। ৪৫০ টা থানা লুট হয়েছে, সেই লুট হওয়া অস্ত্রের কোনো হিসাব থাকবে না, তাদের বিচার পাবে না। মানে একটা বিচারহীনতার সংস্কৃতি অর্থাৎ প্রহসন করার জন্য আপনার জুলাইকে সৃষ্টি করা হলো। এখন বাংলাদেশের মানুষ তারা প্রশ্ন করতে শুরু করেছে। তারা কিন্তু নিজ চোখে দেখছে যে জুলাইতে আসলে কি হয়েছিল, এখন কি হচ্ছে। তখন কিন্তু তারা বুঝতে পারছে যে আসলে কে বেশি স্বৈরাচার। শেখ হাসিনা বাংলাদেশের ১৬ বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন কিন্তু তিনি কখনো ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করেননি। তিনি কখনোই বলেন নাই যে জিয়াউর রহমান হত্যার বিচার করা যাবে না। বরং উল্টো তিনি বিএনপির কাছে আবেদন জানিয়েছিলেন যে আপনারা যদি জিয়াউর রহমান হত্যার বিচার চান তাহলে মামলা করেন, আমরা বিচার করব। যাই হোক। তো এখন যেটা শুরু হয়েছে অর্থাৎ কেন স্বৈরাচারী সরকার বলছি? আপনি যদি ৮০ দশকের আর্জেন্টিনার যে সামরিক সরকার সেখানে যদি দেখেন তাহলে দেখবেন যে নিরীহ মানুষদেরকে হত্যা করার পরে তারা একটা অর্ডিন্যান্স জারি করল যে বিচার করা যাবে না। আপনি পৃথিবীর বিভিন্ন দেশে যদি স্বৈরাচারী সরকার যারা আ সেনাবাহিনী থেকে অর্থাৎ কোনোদিন রাজনীতি করে নাই, যেমন জিয়াউর রহমান, ইউনূস এরা কোনোদিন রাজনীতি করে নাই কিন্তু নিজেরা রাজনৈতিক নেতা হয়ে গেছে। তো স্বৈরশাসকের উৎপত্তিটা কিন্তু এভাবে হয়। তো যতদিন যাচ্ছে জুলাই নিয়ে মানুষের প্রশ্ন কিন্তু তত বেশি বাড়ছে। তত বেশি
বাড়ার অনেকগুলা কারণ আছে। কারণ হচ্ছে জুলাইয়ে আ যে বিভিন্ন লাশের কথা বলা হলো যে তারা রায়ের বাজারে কবর দিয়ে আসলো। সেখানে মাত্র ৯ জনের আপনার ডিএনএর জন্য আত্মীয়স্বজনরা এসেছে। বাকি শতাধিক মানুষের ডিএনএর জন্য তাদের কোনো আত্মীয়স্বজন আসে নাই, তাদের পরিবারের কোনো সদস্য আসে নাই। এটা কি সম্ভব ভাই? আপনার পরিবারের যদি কেউ মারা যায়, আপনার মা, আপনার ভাই অথবা আপনার বোন অথবা আপনার বাবা, আপনি কি থানায় গিয়ে একটা নিখোঁজ ডায়েরি করবেন না যে, "আমি আমার বাবাকে গত ২ বছর ধরে খুঁজে পাচ্ছি না।" অথচ এরকম কিছুই হলো না। বিষয়টা খুব আশ্চর্যজনক, হ্যাঁ? তারপরে যেটা হলো ৫ই আগস্ট আপনার দুপুর ২ টায় শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে গেলেন। আওয়ামী লীগের নেতারা তাদের ঘরবাড়ি ছেড়ে চলে গিয়েছে। এই যে ৫ই আগস্ট এবং ৬ই আগস্ট আমরা দেখলাম ২ টা দিন প্রায় ২১৫ জন মানুষকে হত্যা করা হয়েছে। এই যে ২১৫ জন মানুষকে হত্যা করা হলো, এদের দায়-দায়িত্ব কারা নিবে? জুলাই হত্যাকাণ্ডের পরে অনেক কিছুর মুখোশ কিন্তু উন্মোচিত হতে শুরু করেছে। বিশেষ করে একজন মার্কিন সামরিক কর্মকর্তা মাইক পেন্স তিনি যখন একটা টক শোতে এসে বলেন যে বাংলাদেশের যে জুলাই হয়েছে সেটা একটা কালার রেভলিউশন ছিল। যখনই এই সমস্ত কালার রেভলিউশনের কথা আসে তখন আমাদের কাছে আরো পছন্দের কথা মনে পড়ে যায়। ২০০০ সম্ভবত ১১ সালে আপনার মিশরে আপনার উইয়ার খালেদ সাইদ বলে মিশরের যে একটা উগ্রবাদী জঙ্গি সংগঠন ছিল মুসলিম ব্রাদারহুড, তারা মিশরের সরকার পরিবর্তন করলো এবং সেই সরকার পরিবর্তনের পিছনে আশ্চর্যজনকভাবে ছিল আমেরিকা। তো এই যে খালেদ সাইদ সে গেছিল তাকে মাদক সেবনের জন্য মিশরের পুলিশ ২ দিন আগে গ্রেপ্তার করেছিল। তো যাই হোক, বিভিন্ন প্রশ্ন কিন্তু আসতে পারে, আসতে থাকে। কারণ আবু সাঈদের মৃত্যুর পর আমরা দেখেছি যে তার মাথার পেছনে আঘাতের কথা বলা হয়েছে। আবার এর পরবর্তীতে দেখলাম সেই রিপোর্ট পাল্টে ফেলা হয়েছে। হ্যাঁ? এখানে অনেকগুলো প্রশ্ন থেকে যায় যে আবু সাঈদ যখন গুলিবিদ্ধ হলো তাকে স দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি কেন? তাকে কোথায় নিয়ে গিয়েছিল? এটা একটা অনেক গভীর প্রশ্ন কিন্তু অনেকের মধ্য থেকে উঠতে শুরু করেছে। ইভেন আপনারা যদি দেখেন শেখ হাসিনা দেশ ছাড়ার আগে আপনার বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান তিনি জামাতের আমিরকে ফোন করে আসার জন্য বলে দিয়েছেন। তো এই যে বিএনপি জামাত তারা কিন্তু আগস্টের ৩ তারিখ তারা নিশ্চিত হয়ে গেছিল। শেখ হাসিনা সরকার থাকছে না। কারণ সেনাবাহিনী তারা বিট্রে করে ফেলেছে। তো তারা কিন্তু জানে এবং তারা খালি মাঠেই কিন্তু গোল দিয়েছে। এটা হচ্ছে একটা বিষয়। এরপর আমরা দেখলাম যে জুলাই শেষ হয়ে গেছে ভালো কথা। তোমরা একটা গণ-অভ্যুত্থান করেছো। আ জুলাই আন্দোলন করেছো, এটা করেছো, সেটা করেছো। ৩৬ দিন হঠাৎ করে বলল কি জুলাই বিপ্লব। আরে ভাই বিপ্লব তো ৩৬ দিনে হয় না। পরে দেখলো তারা একটা প্রোক্লেমেশন করার চেষ্টা করলো। আমাদের যে 1971 এর যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স এটার আদলে সেই প্রোক্লেমেশন তারা করতে পারল না। তো সেখানে দেখা গেল কি লেখা হলো জুলাই অভ্যুত্থান। অর্থাৎ তারা সেটাকে বিপ্লবও বানাইতে পারল না, কোনো কিছু বানাইতে পারল না। ইভেন মানুষ প্রশ্ন করতে শুরু করে দিচ্ছে জুলাই আসলে নেতৃত্বে কে ছিল? এটা একটা খুব আ গভীর প্রশ্ন। কারণ জুলাইতে আপনারা যাদেরকে নেতা হিসেবে দেখেছেন সার্জিস, হাসনাত, নাহিদ সহ আরো যারা ছিল, এরা কেউই কিন্তু নেতৃত্ব দেওয়ার যোগ্য না। এরা বাংলাদেশের কোনো বড় সংগঠন থেকে উঠে আসেনি। এবং পরবর্তীতে দেখলেন যে এরা একটা কিংস পার্টি করছে। অর্থাৎ এদের কোনো ভিত্তি নেই। তাহলে এদের পিছনে ভিত্তি হিসাবে কারা কাজ করেছে? বিএনপি জামাত। আপনারা যেটা দেখলেন যে জুলাই আন্দোলন শেষ হওয়ার পরে এই জুলাইয়ের ক্রেডিট নেওয়ার জন্য বিএনপি জামাত বিভিন্নভাবে নিজেদের মতো বিভিন্ন মারামারি হানাহানি করেছে। এটা আপনারা দেখছেন গত ২ বছর ধরে সেটা চলেছে এবং একটা পর্যায়ে বাধ্য হয়ে ইউনূসকে নির্বাচন দিতে হয়েছে। অসংখ্য প্রশ্ন এসে যায়। আমরা যখন দেখি ৮ই আগস্ট ইউনূস ফিরে এসে দায়িত্ব নেন, জুলাইয়ের সাথে ইউনূসের কোনো সম্পর্ক কেউ খুঁজে পেয়েছেন? যখন ইউনূস এসে দায়িত্ব নেন তখন কিন্তু মানুষের মাথা কাজ করতে থাকে কম্পিউটারের মতো। ধীরে, ধীরে অনেক রহস্য বের হয়ে আসে। যেমন আমরা জানতে পারি আপনার যে ওপেন সোসাইটি ফাউন্ডেশন আছে, ইহুদি জর্জ সোরস যিনি পৃথিবীর প্রায় ২৫ টার মতো দেশে সরকার পরিবর্তন করেছেন। সেই জর্জ সোরস ইহুদি তিনি হচ্ছেন ইউনূসের বন্ধু। আমরা দেখতে পাই জুলাইয়ের অভ্যুত্থানের পর মাত্র ১ বছরে জর্জ সোরসের ছেলে অ্যালেক্স সোরস সে ইউনূসের সাথে ২ বার দেখা করেছে। এগুলো তো অবশ্যই প্রশ্নবিদ্ধ এবং আপনি যদি জুলাই আন্দোলন দেখেন আপনি ইউনূস কিন্তু
খুব দ্রুত কিন্তু আমেরিকা চলে গেছে ক্লিনটন ইনিশিয়েটিভের সভায়। সেখানেতে সে নিজ মুখে বলেছে, "ইট ওয়াজ meticulously designed" এটা যে একটা ডিজাইন ছিল, এটা যে গভীর সূক্ষ্ম পরিকল্পনা করা হয়েছে, এটাতে স্পষ্ট ভাই ওপেন সোসাইটি ফাউন্ডেশন, ডক্টর ইউনূসের গ্রামীণ ফাউন্ডেশন এবং হিলারি ক্লিনটনের ক্লিনটন ফাউন্ডেশন। ৩ টা ফাউন্ডেশন এক হয়ে গেছে। সাথে ছিল মার্কিন ডিপ স্টেট। এই যে সরকার পরিবর্তন যেটাকে আমরা বলছি রেজিম চেঞ্জ, এই রেজিম চেঞ্জ শব্দটা কোথা থেকে আসছে? এগুলো তো কালার রেভলিউশন এ ব্যবহৃত হয়। একটা কালার রেভলিউশনকে আপনি যদি জুলাই অভ্যুত্থান বলেন, জুলাই অভ্যুত্থানের পরে যদি ইন্ডেমনিটি অর্ডিন্যান্স দিয়ে বলেন যে ভাই শরীফের বিচার করা যাবে কিন্তু আরিফ আক্তার বিচার করা যাবে না। এটা তো ভণ্ডামি ছাড়া কিছু না। বাংলাদেশের মানুষ এসব প্রহসন মানবে না। এই যে বিচারের নামে যে সমস্ত প্রহসন করা হয়েছে, যাকে তাকে ধরে ৫০০ শতাধিক ৬০০ শতাধিক একটা হত্যা মামলায় আসামি দিয়া তাদেরকে গ্রেপ্তার করে, তাদেরকে এলাকা ছাড়া করে, তাদেরকে নানাভাবে নির্যাতন করে কারাগারের ভিতরে মেরে ফেলা হচ্ছে। এই যে নির্যাতনগুলা হচ্ছে, এগুলো কিন্তু আন্তর্জাতিক বিশ্ব দেখছে। ইভেন শেখ হাসিনার ক্ষেত্রে যেটা হয়েছে, একবার শিবিরের আইনজীবী নিয়োগ করছে, একবার বিএনপির আইনজীবী নিয়োগ করছে। এরপরে শেখ হাসিনাকে ৫ মাসের ট্রায়াল করে একটা ফাঁসি দিয়ে দেওয়া হলো। আবার সে হাসতে, হাসতে বলতেছে সে খুব খুশি রায়ে। তো তাহলে যে এই যে ভণ্ডামিগুলা করছে, এগুলো তো আন্তর্জাতিক মিডিয়া দেখছে। এজন্য দেখা গেছে যে হিউম্যান রাইটস ওয়াচ তারা স্পষ্টভাবে বলে গেছে যে শেখ হাসিনার যে বিচার হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। এগুলো সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন, এগুলো লজ্জাজনক। কিন্তু যারা এই জুলাই করেছে তাদের তো লজ্জা নাই। তারা করেছিল ক্ষমতার জন্য। এজন্য আপনারা দেখছেন আজকে ছোট, ছোট বাচ্চা শিশুরা যাদেরকে আপনারা দেখতেন না স্যান্ডেল কেনার পয়সা ছিল না। জামা কেনার পয়সা ছিল না, খাওয়ারের পয়সা ছিল না। আজকে তারা কোটি, কোটি টাকা দামের গাড়িতে চড়ছে। আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। সামান্য কয়দিনের উপদেষ্টা হয়ে ১৫০ কোটি, ১০০ কোটি টাকা দুর্নীতি। স্বাস্থ্য উপদেষ্টার সাথে ৪০০ কোটি টাকা দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। যে বাপ খেতে পায় না, সে বাপ হয়ে গেছে কন্ট্রাক্টর। যে ছেলে পায়ে হেঁটে চলতো, সে ছেলে হয়ে গেছে হেলিকপ্টার আসিফ। এগুলো তো আপনারা সবাই নিজ মুখে দেখছেন। কত হাজার টাকা দিয়ে তারা এখন অফিস করছে। এই নাসিরুদ্দিন পাটোয়ারিরা এদের জন্ম কোথা থেকে? এরা এত টাকা কোথায় পেল নির্বাচন করার জন্য? এগুলো কিন্তু প্রস্তাবিত। রাতারাতি এই যে কিছু মানুষের কোটিপতি হয়ে যাওয়া, লুটপাটের টাকা নিয়ে আজকে যখন গল্প শোনায় যে ৭৬,০০০ কোটি টাকা আমরা এভাবে করছি। আরে ভাই তোমরা লুটপাট করছো। এই যে জুলাইয়ের পরে গত ২ বছর ধরে যেভাবে লুটপাট করছে, আওয়ামী লীগের সম্পত্তি যেখানে যেভাবে পাচ্ছে নিয়ে নিচ্ছে, আওয়ামী লীগের ছেলেদেরকে পরীক্ষা দিতে দিচ্ছে না, চাকরি দিচ্ছে না। এভাবে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে। এইজন্য বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে পৃথিবীর কোনো দেশ আগ্রহী না। তো তারা যেটাই বলুক, কালার রেভলিউশন বলুক, অভ্যুত্থান বলুক, বিপ্লব বলুক, যেটাই বলুক, এটার কিন্তু পাল্টা একটা প্রতিক্রিয়া আছে। পাল্টা একটা অভ্যুত্থান হবে, পাল্টা একটা বিপ্লব হবে। সেটার জন্য বাংলাদেশকে প্রস্তুত থাকতে হবে। এটা হবেই। এটা ইতিহাসের দায়। ধন্যবাদ সবাইকে।